প্রায় সব সংস্কৃতিতেই না এমন কিছু গল্প থাকে যা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তো আজ আমরা ঠিক তেমনই একটা গল্পকে ব্যবচ্ছেদ করব, তবে শুধু গল্পটা শোনানোর জন্য নয়। আমরা এর গভীরে গিয়ে দেখব যে ঠিক কোন কোন জিনিস এটিকে এত ভয়ঙ্কর করে তোলে। এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু গল্পের শুরু। এর মধ্যে কি মিশে আছে বলুন তো? ভয়, একটা নিরুপায় অবস্থা, আর আর এক আসন্ন বিপদের কাঁপুনি। চলুন দেখি কে, কেন আর ঠিক কোন পরিস্থিতিতে এই মরিয়া প্রশ্নটা করেছিল। গল্পের মঞ্চটা একেবারে নিখুঁতভাবে তৈরি করা। ভাবুন তো, মেঘনা নদীর পাড়ে একটা ক্ষয়ে যাওয়া কবরস্থান, আর আকাশে দুর্যোগের ঘনঘটা। ভোরের আগেই একটা ভয়ঙ্কর কাজ শেষ করতে হবে। কারণ নদী সবকিছু গ্রাস করার জন্য হু হু করে এগিয়ে আসছে। এখানে আমরা দুই ধরনের ভয় দেখতে পাই, তাই না? একদিকে আছে অভিজ্ঞ গোর্খোদক করিম, যে একদম বাস্তববাদী, জীবিত মানুষকে ভয় পেলেও মৃতদেহকে তার ভয় নেই। আর অন্যদিকে তার তরুণ সঙ্গী রতন, যার ভয়টা অশরীরী, অজানা কিছু নিয়ে। এই দুই চরিত্রের বৈপরীত্যই কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যায়। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, কিন্তু ততটাই মারাত্মক। সময়ের বিরুদ্ধে এক অসম লড়াই, যেখানে প্রতিপক্ষ শুধু সর্বগ্রাসী প্রকৃতি নয়, বরং মাটির নিচে যুগের পর যুগ ধরে ঘুমিয়ে থাকা এক অজানা রহস্য। এই পর্যায়ে এসে একটা সাধারণ কবর খোঁড়ার কাজ, আচ্ছা, সেটা আর সাধারণ থাকে না, একটা অস্বস্তিকর দিকে মন নেয়। মানে যা পাওয়ার কথা ছিল তা পাওয়া যায় না, আর যা পাওয়া যায় তা মোটেও স্বাভাবিক নয়। ২০ বছর, ভাবুন তো, একটা লম্বা সময়। স্বাভাবিক নিয়মে তো যা কিছু মাটির তা মাটিতেই মিশে যাওয়ার কথা, কিন্তু এখানে মনে হচ্ছে নিয়ম ভাঙার জন্যই যেন রাতটা অপেক্ষা করছিল। গল্পের প্রথম অস্বাভাবিক মোচড়টা কিন্তু এখানেই। করিম আর রতন যা আবিষ্কার করে তা প্রাকৃতিক নিয়মকে একদম ভেঙে চুরে দেয়। মানে ২০ বছর পরেও কাফনের কাপড়টা একেবারে নতুনের মতো, একটুও পচেনি। এটা কি করে সম্ভব? করিমের মতো একজন অভিজ্ঞ মানুষের জন্য এটা একটা বিরাট ধাক্কা ছিল। ভয়টা আরও জমাট বাঁধে যখন তারা লাশটা তোলার চেষ্টা করে। মৃতদেহের ওজন তো হালকা হওয়ার কথা, তাই না? কিন্তু এটার ওজন জীবন্ত মানুষের মতো। এই ছোটও কিন্তু অস্বাভাবিক তথ্যটি করিমের মতো শক্ত মনের মানুষকেও ভেতর থেকে নাড়িয়ে দেয়। অবশেষে পরিচয়টা জানা গেল। এই লাশ কোনো সাধারণ মানুষের নয়, এক পাগলা ফকিরের, যাকে সবাই অশুভ শক্তির উপাসক হিসেবেই জানত, আর মৃত্যুর পর তার দেহ কেউ ছুঁতেও চায়নি। রহস্যটা এখন আরও ঘনীভূত হলো, তাই না? এখন আর শুধু অদ্ভুত আবিষ্কার নয়, ভয়টা এবার সক্রিয় হয়ে উঠছে। কফিনের ভেতরের সেই অশুভ শক্তিটা ধীরে ধীরে জেগে উঠছে, আর গল্পটা মোড় নিচ্ছে এক ভয়ঙ্কর পরিণতির দিকে। ভয়টাকে যদি ব্যবচ্ছেদ করা হয়, তাহলে কিন্তু এর আসল চেহারাটা বেরিয়ে আসে। এখানে দেখুন ভয়টাকে কিভাবে ধাপে ধাপে তৈরি করা হয়েছে। প্রথমে শুধু একটা শব্দ, ভেতর থেকে ভেসে আসা শুকনো হাড় ভাঙার মতো একটা মটমট আওয়াজ। তারপর একটা দৃশ্য, কাফন ফুঁড়ে বেরিয়ে এলো লম্বা আঙুল আর কালো ধারালো নখওয়ালা একটা হাত। এখানেই শেষ না, এরপর শোনা গেল কণ্ঠ, বহু পুরনো ভাঙা ফ্যাসফ্যাসে গলায় কেউ যেন কথা বলে উঠল। আর সবশেষে তার পূর্ণ আত্মপ্রকাশ হল। কুচকানো দানবীয় শরীরটা কফিন থেকে শটান উঠে বসল। এই প্রাণীর প্রথম কথাগুলোই হাড় হিম করে দেওয়ার মতো। এটা শুধু জেগেই ওঠেনি, এটা সচেতন। আর যে তাকে মুক্ত করেছে তার নামও সে জানে। ভয়টা এখন একদম ব্যক্তিগত আক্রমণে পরিণত হয়েছে। এখানে প্রাণীটার একটা পূর্ণাঙ্গ চিত্র দেয়া হয়েছে। এর চেহারা বা চলার ভঙ্গি কোনো কিছুই মানুষের মতো নয়। এটা এখন আর মৃতদেহ না, এটা একটা দানব, যার একমাত্র উদ্দেশ্য হল রক্তপান। এবার শুরু হয় বাঁচার জন্য মরিয়া এক লড়াই। করিম ততক্ষণে বুঝে গেছে যে এই অশুভ শক্তিকে সাধারণ উপায়ে মেরে ফেলা বা আবার কবর দেওয়া সম্ভব নয়, তাকে অন্য কোনো পথ ভাবতে হবে। এই স্লাইডটা কিন্তু খুব আকর্ষণীয়, কারণ এটা এই অতিপ্রাকৃত লড়াইয়ের নিয়মগুলো বলে দেয়। লোককথার যুক্তি ব্যবহার করে করিম বুঝতে পারে যে বিশ্বাস আর কিছু জাগতিক জিনিসই তার একমাত্র অস্ত্র। লোহা এবং পবিত্র বাণী তাকে সুরক্ষা দিচ্ছে। করিমের পরিকল্পনাটা ছিল একই সাথে বুদ্ধিদীপ্ত আর ভয়ঙ্কর। সে জানে মাটি এই অশুভকে গ্রহণ করবে না, কিন্তু হয়তো প্রবাহমান নদীর পানি পারবে। সে নিজের জীবন বাজি রেখে প্রাণীটিকে ফাঁদে ফেলার সিদ্ধান্ত নেয়। গল্পের চূড়ান্ত মুহূর্ত এটা। করিম তার হাতের কোদালটা শুধু অস্ত্র হিসাবে নয়, বরং শয়তানকে তার পরিণতির দিকে ঠেলে দেওয়ার একটা উপায় হিসাবে ব্যবহার করে। এটা ছিল বিশ্বাস আর সাহসের এক চরম পরীক্ষা। ভয়ঙ্কর রাতটা শেষ। চলুন এবার দেখি এর পরিণতি কি হল, আর এই লোককথাটা আমাদের আসলে কি বার্তা দেয়। সকালের দৃশ্যটা শান্ত, কিন্তু কেমন যেন রহস্যময়।
প্রকৃতি নিজেই যেন রাতের সব ভয়ঙ্কর প্রমাণ মুছে দিয়েছে। যা বাকি আছে তা হল করিম আর রতনের মনে গেঁথে যাওয়া এক দুঃসহ স্মৃতি। এই গল্পটা কেন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে আছে? কারণ এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা আমাদের কিছু মৌলিক বিশ্বাসের আয়না। প্রথমত, এমন এক অশুভ শক্তি যাকে মাটি মানে প্রকৃতি নিজেই প্রত্যাখ্যান করে, এটা এক চরম অভিশাপের ধারণা। দ্বিতীয়ত, জাগতিক অস্ত্রের চেয়ে বিশ্বাস আর পবিত্র বাণীকে বড় ঢাল হিসেবে দেখানো হয়েছে, যা আমাদের সাংস্কৃতিক চেতনার গভীরে গেঁথে আছে। তৃতীয়ত, বহমান পানি, বিশেষ করে নদী, এখানে শুধু ধ্বংসকারী নয়, এক পবিত্র পরিশোধক শক্তি যা অপবিত্রকে নিজের গভীরে টেনে নেয়। সব মিলিয়ে এই লোককথা আমাদের আদিম ভয়গুলোকে এক শক্তিশালী কাঠামোর মধ্যে ধরে রাখে। করিমের এই শেষ কথাগুলোই কিন্তু গল্পের মূল দর্শনটাকে তুলে ধরে। এখানে প্রকৃতি শুধু একটা পটভূমি নয়, সে নিজেই যেন এক জীবন্ত সত্তা, যে ভালো মন্দের চূড়ান্ত বিচারটা করে। মাটি যাকে ধারণ করতে পারে না, নদী তাকে গ্রাস করে। এই প্রাকৃতিক বিচারই যেন মহাজাগতিক ভারসাম্যের শেষ কথা। এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি, তবে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। নদী তার বুকে অনেক রহস্য লুকিয়ে রাখে, এটা ঠিক, কিন্তু লোককথা আমাদের শেখায় যে যা কিছু চাপা দেওয়া হয় তা আসলে চিরতরে হারিয়ে যায় না। তাহলে প্রশ্নটা হলো, নদী যখন তার গোপন রহস্য ফিরিয়ে দেয়, তখন কি তার মুখোমুখি হওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি?